হ্যালো এভরিওয়ান, আপনারা শুনছেন প্রেম যাতনা পর্ব নাম্বার 14। লেখিকা আজরিন হিরানুর। এই গল্পের পরবর্তী পর্ব সবার আগে পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন। দেখতে দেখতে নূরের সব পরীক্ষা শেষ হয়ে গেল। এখন বাসায় বসে অলস সময় পার করছে নূর। সূর্য তাকে 2-4 দিন রেস্ট নিতে বলেছে, তারপর ফাইনাল পরীক্ষার প্রস্তুতি নিতে হবে। সকালে সূর্য ভার্সিটির উদ্দেশ্যে বেরিয়ে গেল। যাওয়ার আগে নূরকে বলে গেল সাবধানে থাকতে। সূর্য চলে যাওয়ার ঘন্টা দুয়েক পর সমস্ত শহরকে এক ধূসর চাদর মুড়ে নামলো শ্রাবণের এক মায়াবী অযোধ্যারা। জানালার বাইরে শোনা যাচ্ছিল বৃষ্টির অবিরাম রিমঝিম শব্দ। নূর ব্যালকনির এক কোণে থাকা ইজি চেয়ারটায় গুটিসুটি মেরে বসলো। গ্রিলের ফাঁক গলে আসা আর্দ্রতা সে আলতো করে ছুঁয়ে দিচ্ছিল আঙুলের ডগা। চোখ মেলে দেখছিল শূন্যে ভেসে থাকা জলকণাদের ঘূর্ণ নৃত্য। কিন্তু তার ভিতরে থাকা চপল মন কি আর ওইটুকু গণ্ডির মধ্যে শান্ত হয়? বৃষ্টির এক একটা পতন যেন তার মনের গহীনে এক একটা ঝড় তুলছিল। এক তীব্র আকুলতা তাকে ঘর ছাড়ার জন্য ছটফট করতে লাগলো। সে আর কোনোভাবেই নিজেকে চার দেওয়ালের মধ্যে ধরে রাখতে পারল না। ভিতরের সব দ্বিধা, সব জড়তা ঝেড়ে ফেলে সে দ্রুত পায়ে ছুটে গেল অবারিত শুনশান খোলা ছাদে। ছাদের দরজা খোলা মাত্রই মেঘের গুড়গুড় ডাক আর বৃষ্টির মাতাল হাওয়া এসে ঝাঁপিয়ে পড়ল তার ওপর। নিজেকে সম্পূর্ণ সঁপে দিল প্রকৃতির ওই উন্মাদ আবহনে। দুই হাত দুই দিকে মেলে সে এক ডানা কাটা মুক্ত পাখির মতো নিজের মুখটা তুলে ধরলো মেঘলা আকাশের পানে। আকাশ বেয়ে ঝরে পড়া প্রতিটি শীতল জলবিন্দু যেন তীব্র আবেগে তার ললাটে, চিবুকে, ওষ্ঠে আর অবাধ্য চুলে এঁকে দিতে লাগলো অত্যন্ত ভালোবাসার এক অদৃশ্য আলাপন। বৃষ্টির তীব্র ছাটে তার চোখের পাতা ভিজে একাকার হয়ে গেল। সময়ের হিসেব তার চেতনা থেকে কর্পূরের মতো উবে গেছে। জাগতিক নিয়ম, সূর্যের বারণ সব অগ্রাহ্য করে এই অন্তহীন জলধারায় অবগাহন করার মাঝে যে কি স্বর্গীয় ব্যাকুলতা আর কি প্রবল মুক্তি লুকিয়েছিল তা শুধু নূরের মনই জানে। আকাশের বুক চিরে বিদ্যুৎ চমকাচ্ছিল। মেঘের গর্জন ছাপিয়ে নামছিল মুষলধারায় বৃষ্টি, যার থামার কোনো লক্ষণই ছিল না। বৃষ্টি থামলো না, নূরও নিচে নামলো না। ভেজা কাপড়, উন্মুক্ত চুল, সে যেন জলমগ্ন এক চঞ্চল অপ্সরী যে আজ প্রকৃতির সঙ্গে মিতালিতে নেমেছে। খানিকটা সময় পার হওয়ার পর নূরের হঠাৎ মনে হলো কেউ যেন তার দিকে তাকিয়ে আছে। ষষ্ঠ ইন্দ্র সজাগ হতেই সে চোখ মেলে তাকালো পাশের বাড়ির ছাদের দিকে। সেখানে দাঁড়িয়ে আছে একটা ছেলে। ছেলেটা একদৃষ্টি চেয়ে থাকা দেখে নূরের ভিতরে এক এক অদ্ভুত অস্বস্তি আর সংকোচ মোচক দিয়ে উঠল। নিজের ভেজা কাপড়ের দিকে তাকিয়ে বাস্তবে ফিরে এলো। আনন্দের রেশটুকু মুহূর্তেই মিলিয়ে গেল। সে আর এক মুহূর্ত ছাদে দাঁড়ালো না। দুই হাতে ভেজা জামাটা সামলে নিয়ে দ্রুত পায়ে সিঁড়ির দিকে এগিয়ে গেল। নিচে নেমে এসে দরজাটা লক করতেই নূরের বুকের ভিতরটা দুরু দুরু করে কেঁপে উঠল। কিছুতেই থামছিল না। হৃৎপিণ্ডের এক একটা স্পন্দন যেন যেন তীব্র আতঙ্কে আছড়ে পড়ছিল তার পাঁজরে। হুট করে তার মনে হলো সূর্য যদি এখন ফিরে আসে, যদি দেখে সে সব বারণ অগ্রাহ্য করে ছাদে গিয়ে বৃষ্টিতে ভিজেছে, তবে নির্ঘাত সর্বনাশ হয়ে যাবে। সূর্যের কথা মনে পড়তেই নূরের শিরদাঁড়া বেয়ে একটা ভয়ের শীতল স্রোত নেমে গেল। আর এক মুহূর্ত সময় নষ্ট করার সাহস পেল না সে। ভেজা পায়ে মেঝেতে দাগ ফেলে দ্রুত পায়ে ছুটে গেল বাথরুমের দিকে। শুকনো তাওয়ালটা টেনে নিয়ে অবাধ্য জল সিন্ধু ঝটপট মুছতে লাগলো। ভেজা জামাটা শরীর থেকে খুলে ফেললো। কাপড় খোলার সময় তার হাত দুটো কাঁপছিল। তবু দ্রুত একটা সুতির শুকনো পোশাক গায়ে জড়িয়ে নিল। সে নিজেকে আয়নায় দেখলো। বৃষ্টিতে ভিজে চোখ দুটো লাল হয়ে গেছে। বাথরুম থেকে বেরোতেই ঘরের ঠান্ডা হাওয়াটা তার শরীরে কাঁটা দিয়ে উঠলো। জানালা দুটো টেনে দিয়ে সে শটান হয়ে বিছানায় শুয়ে মোটা কাঁথাটা মাথা থেকে পা পর্যন্ত মুড়িয়ে নিয়ে শুয়ে পড়ল। বাইরে তখনও অবিরাম বৃষ্টির রিনিঝিনি শব্দ হচ্ছে। দুপুরের পরপর সূর্য বাসায় ফিরল। তার চেহারায় যেন কাল বৈশাখীর পূর্বভাস। রাগে চোয়াল শক্ত হয়ে আছে, চোখের দৃষ্টিতে জ্বলছে চাপা আগুন। গায়ের ভেজা কাপড় না পাল্টে সে সোজা শোবার ঘরের দিক পা বাড়ালো। ঘরে ঢুকে দেখলো নূর গুটিসুটি মেরে বিছানায় পুরো কাঁথা মুড়ি দিয়ে শুয়ে আছে। পুরো শরীর থরথর করে কাঁপছে। কিন্তু নূরের এই করুণ অবস্থা দেখেও সূর্যের পাষাণ মনে বিন্দুমাত্র গলল না। রাগ আর ক্ষোভে সে যেন হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলেছে। বিনা বাক্যে এক ঝটকায় নূরের গা থেকে কাঁথাটা টেনে সরিয়ে দিল সে। নূর কিছু বোঝা ওঠার আগেই সূর্য হাত খামচে ধরে টেনে হিঁচড়ে নিয়ে যেতে চলল ছাদের দিকে।
নূর ভ্যাবাচাকা খেয়ে বাকরুদ্ধ হয়ে অসহায় মুখ করে তুর্যের মুখের দিকে তাকিয়ে রইল। ছাদে পা রেখেই তুর্য কোনো রকম দয়া মায়া না দেখিয়েই ছাদের মাঝখানে ছুঁড়ে ফেললো নূরকে। দুপুরের আকাশটা তখন আরো ঘন মেঘে ঢেকে গেছে। ভর দুপুরেই মনে হচ্ছে গভীর কালো নিশতি নেমে এসেছে পৃথিবীতে। তারই সাথে পাল্লা দিয়ে নামছে অবিরাম মুষলধারে বর্ষণ। বৃষ্টির এক একটা ফোঁটা যেন ধারালো তীরের মতন এসে বিঁধল ছাদের বুকে। চারপাশের বাতাসও যেন এক উন্মাদ হাহাকারে রূপ নিয়েছে। বৃষ্টির ধারাকে দিক ছিটকে দিচ্ছে। ঝড়ের বেগ, মেঘের গুড়গুড় গর্জন আর আর জলের এই তাণ্ডব দেখে মনে হচ্ছে প্রকৃতির এই প্রলয়নকারী রুদ্ররূপ আজ কোনোভাবেই শান্ত হবে না। যেন এক অন্তঃপাবনে সবকিছু ভাসিয়ে নিয়ে যাওয়ার পণ করেছে। এই অবাধ্য আকাশ, খালি ছাদের ওই বিবর্ণ নির্জনতায় যেখানে আশ্রয় নেওয়ার মতো ছোট্ট একটা কোণও নেই, সেখানে দাঁড়িয়ে চারপাশের ঠান্ডা বাতাস আর বৃষ্টির তীব্র ছাট নূরের ওপর চাবুকের মতো আছড়ে পড়তে লাগলো। ঝোড়ো হাহার এক একটা ঝটকা নূরের পাতলা শরীরটাকে যেন কাঁপিয়ে দিচ্ছে। কনকনে জলের স্পর্শে তার পুরো শরীরটা থরথর করে কাঁপতে লাগলো। সদ্য ঠান্ডায় নীল হয়ে গেছে, চোখ বেয়ে বৃষ্টির জলের সঙ্গে গড়িয়ে পড়লো জল। নূরের সেই শক্তি, অসহায় চোখের আকুল দৃষ্টি সূর্যের মুখের দিকে তাকিয়ে যেন একটুখানি আশ্রয়, একটুখানি উষ্ণতা ভিক মাগছিল। একটা অদৃশ্য আকুতি ছিল, তুর্য যেন এই নরক যন্ত্রণা থেকে বাঁচায়। কিন্তু তুর্যের পাথর মনে তখন একটু মাত্র দয়া বা অনুশোচনা বিন্দু মাত্র অবশিষ্ট ছিল না। তার চোখ দুটো ছিল ক্রোধে অন্ধ। অসহায় নূরকে তখন ওই উন্মুক্ত রুদ্র দুর্যোগপূর্ণ আকাশের নিচে নূরকে একা ফেলে রেখে তুর্য এক মুহূর্তও সেইখানে দাঁড়ালো না। তীব্র রাগ আর ক্ষোভে তুর্য সেইখানে আর এক মুহূর্ত দাঁড়ালো না। দ্রুত পায়ে সিঁড়ি বেয়ে নিচে নেমে গেল এবং লোহার দরজাটা সশব্দে টেনে ভিতর থেকে বন্ধ করে দিয়ে তালা মেরে দিল। সূর্য তখন ক্লাসে ছিল। হঠাৎ ফোনে একটা নোটিফিকেশন এলো। পকেট থেকে ফোন বের করতে আর একটা নোটিফিকেশন এলো। ফোনটা অন করতে ফোনের স্ক্রিনে নূরের ছবি ভেসে উঠলো। যা ভেজা কাপড়ে উন্মুক্ত চুলে ছাদে দাঁড়িয়ে আছে নূর। অযোধ্যারা জলে বৃষ্টির মধ্যে দাঁড়িয়ে থাকা তার সেই যে শরীরের সাথে লেপ্টে থাকা সেই অসতর্কমূলক ছবিগুলো নিখুঁতভাবে দূর থেকে জুম করে তোলা হয়েছে। অপরিচিত সেই লেন্সের বন্দী হয়েছে নূরের প্রতিটি আনন্দের প্রতিটি ভঙ্গি। অন্য নাম্বার থেকে হোয়াটসঅ্যাপে ছবিটি পাঠিয়েছে। নিজের ঘরের মানুষটাকে এইভাবে অন্য কারোর লেন্সে বন্দী হতে দেখে সূর্যের মাথার ভিতরে যেন আগুন জ্বলে উঠল। তীব্র আক্রোশে চোয়াল শক্ত হয়ে এলো। সে আর এক মুহূর্ত দেরি করলো না, চলে এলো বাসায়। সূর্য ওই অপরিচিত ফোন নাম্বারের লোকেশন ট্র্যাক করেছিল। এটা দেখে সূর্যের মাথা আরো খারাপ হয়ে গিয়েছিল। ফোনের স্ক্রিনে লোকেশন স্পষ্ট জানাচ্ছিল ডিভাইসটির অবস্থান তাদের বাসার পাশে। এই নিবিড় নিকট্য সূর্যের মনের ভিতরে এক বিশাল সন্দেহের ডালপালা ছড়িয়ে দিয়েছে। আর অবাঞ্ছিত কুলসিত এক ধারণা জন্ম হলো, নূর হয়তো ঘরের ভিতরে একা থাকার সুযোগে অন্য কারোর সঙ্গে যোগাসনা করে এই বৃষ্টি বিলাসের খেয়ালে মেতেছিল। আর সেই ছেলেটি হয়তো রসিয়ে রসিয়ে তাকে এই ছবিগুলো পাঠিয়েছে। অপমানে আর রাগে সে নূরকে ওই ঝড় বৃষ্টির মধ্যেই ছাদে ফেলে রেখে ঝড়ের বেগে পাশের বাসার দিকে ছুটে গেল। কলিং বেলটা চেপে তুর্য যখন ভিতরে ঢুকলো তখন তার সামনে এসে দাঁড়ালো রাহাত নামের এক কিশোর। সূর্য কোনো ভূমিকা না করে এক ঝটকায় রাহাতের টি শার্টের কলার চেপে ধরলো এবং হিড় হিড় করে টেনে হিচড়ে ড্রয়িং রুমে তার বাবার সামনে এনে দাঁড় করালো। আচমকা এই আক্রমণে রাহাতের বুকের ভিতরটা কেঁপে উঠলো। ভয়ে তার মুখটা ফ্যাকাশে হয়ে শুকিয়ে গেছে। ছেলের কলার চেপে ধরে এইভাবে ভেতরে আসতে দেখে রাহাতের বাবা তীব্র বিস্ময় আর ক্ষোভ নিয়ে বারবার তুর্যকে জিজ্ঞেস করতে লাগলো, কি হয়েছে? তুমি আমার ছেলের গায়ে হাত তুলছো কেন? কেউ কিছু বলছে না কেন? কিন্তু তুর্য তখন হিতাহিত জ্ঞান শূন্য। সে রাহাতের বাবার কোনো প্রশ্নের উত্তর না দিয়ে পর রাহাতের গালে সশব্দে দুটো চড় বসিয়ে দিল। চড়ের তীব্রতায় রাহাত চাল সামলাতে পারলো না। সূর্য বাঘের মতো গর্জে উঠে পড়লো, বল, কেন এইরকম ধরনের নোংরা কাজ করেছিস? সাহসে করেছিস? এরপর সূর্য এক টান মেরে রাহাতের হাত থেকে ফোনটা কেড়ে নিল এবং চোখের ইশারায় হুকুম করলো, পাসওয়ার্ড দে। ছেলের ওপরে এরকম অত্যাচার দেখে রাহাতের বাবা আর স্থির থাকতে পারলেন না। তিনি তুর্যের ওপর চড়াও হয়ে রেগে গিয়ে বললেন, অসভ্যতা হচ্ছে, আমার ছেলের ফোন তুমি কেন হাতে নেবে? দাও, ওটা দাও। তুর্য আর নিজেকে ধরে রাখতে পারলো না। তার ভিতরে থাকা সমস্ত আক্রোশ আগ্নেয়গিরির মতো ফেটে পড়লো।
সে রাগে রক্তবর্ণ চোখে রাহাতের বাবার দিকে তাকিয়ে হিসিয়ে বলল, আমার বউয়ের ভেজা শরীরের ছবি আপনার ছেলের ফোনে কেন? জবাব দিন। রাহাতের বাবা অবাক চোখে রাহাতের দিকে তাকালো, বিশ্বাস করতে পারছে না যে তার ছেলে এমন একটা কাণ্ড ঘটিয়েছে। রাহাত অসহায় চোখে বাবার দিকে তাকিয়ে বলল, বাবা, নীলুফা আন্টি আপনার এক্স গার্লফ্রেন্ড না? তুমি ওনার সাথে অনেকবার কথা বলতে চেয়েছো, কিন্তু আন্টি তোমাকে ইগনোর করেছে, তাই আমি সেটার প্রতিশোধ নিতে ওই মেয়েটার ছবি তুলেছি। রাহাতের মুখ থেকে এই গোপন কীর্তি শুনে রাহাতের মা রোজিনা রান্নাঘর থেকে খুন্তিটা উঁচিয়ে একরকম দৌড়ে ড্রয়িং রুমে এলেন। আগে তার সারা শরীর কাঁপছে। তিনি স্বামীর দিকে তাকিয়ে রাগে কটমট করে তীব্র ঘৃণায় চেঁচিয়ে উঠলেন, নির্লজ্জ কোথাকার, চরিত্রহীন পুরুষ একটা। ঘরে নিজের যুবতী বউ থাকতে তুমি পুরনো এক্স গার্লফ্রেন্ডের পিছু পিছু ঘুরে কথা বলতে চাও? সাধু সেজে থাকা মুখ পোড়া, আজ তোমার একদিন কি আমার একদিন, দেখাচ্ছি মজা। আচ্ছা, আমার না শরীরটা ভীষণ অসুস্থ। আমি কোনো রকম ভাবে ভয়েস দিয়েছি। ভুল ত্রুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমার শরীর দ্রুত সুস্থ হওয়ার জন্য দোয়া করবেন। আর লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। ধন্যবাদ।